আউ! এই মেয়ে, দেখে চলতে পারো না? চোখ নেই নাকি? চোখ, মন, প্রাণ, দিল সব তোমাকে দিয়ে দিলাম জান। ফাজিল মেয়ে, তোমার কি শরম নেই নাকি? তুমি আমার জীবন, তোমার সামনে কিসের লজ্জা? আজকে তোমার বাসায় নালিশ দিব। তোমার বাসা কোনটা? তার দরকার নেই বাবা, আমি ভাগি। বলে লিফট থেকে নেমে দিল এক দৌড়। আমাদের উপর তালার ফ্ল্যাটের একটা ছেলের সাথে আমি মজা করেছি রশান। এটা শোনার পর আমার আব্বু আমার ওপর খুব ক্ষেপেছে। এখন আমি কোথায় লুকাই তুই বল রশান। মেহজার মন ভীষণ খারাপ। নতুন বাসায় এসেছে সবে মাত্র 4 দিন, এরই মাঝে সে মজা করতে গিয়ে কি করে ফেললো। তার উপরে তার বাবা আনোয়ার হোসেন তার টিউশন ঠিক করে দিয়েছে, তাও আবার তাদের কলেজেরই ম্যামের কাছে। ইমা ম্যাম কলেজের সবচেয়ে রাগী আর শক্ত শিক্ষিকা। তার ক্লাসে ছাত্রীদের সব সময় কড়া রুলস ফলো করতে হয়। সৌভাগ্যক্রমে মেহজাদের সেকশনে তিনি পড়েননি, তবে দুর্ভাগ্যক্রমে মেহজার টিউশনি করাবেন তিনি। মেহজার নিজের উপর রাগ লাগছে। ক্লাসে আরেকটু মনোযোগ দিলে কি হতো? একটু ভালো করে পড়লে এখন তার ফিজিক্সে ফেল আসতো না, আর না পড়তে যেতে হতো ম্যামের কাছে। অবশ্য এখানেও একটা ব্যাপার আছে, ইমা ম্যামদের বাসা তাদেরই উপরতলায়। সেদিন সিঁড়িতে নাকি মেহজার বাবার সাথে তার দেখা হয়। নানান কথায় তার বাবা তার খারাপ ফলাফলের কথা জানান। তখনই তিনি বলেন মেহজাকে এই সাবজেক্টটা তিনি দেখিয়ে দেবেন, আর কোনো টাকা নেবেন না। এখানে তিনি কেবল ছাত্রী আর শিক্ষিকার সম্পর্ক দেখছেন না, এখানে প্রতিবেশীর আন্তরিকতার একটি ব্যাপারও আছে। আর প্রতিদিন পড়তে হবে না, ম্যাম বলেছেন এই মাস পুরোটা তিনি এখানে আছেন, অর্থাৎ তার বাবার বাসায়। তাই এই পুরোটা মাস তিনি মেহজাকে গাইড করবেন। এরপরে যখনই আসবে টুকটাক পড়া দেখিয়ে দিবেন। মেহজার বাবা বাসায় এসে ইমা ম্যামের প্রশংসা করলেন খুব। অত্যন্ত ভদ্র সুশীল মেয়ে ইমা ম্যাম, সব দিক দিয়ে মেয়েটি ভালো। অবশ্য মেহজারও মনে হয় ওই রাগী ভাবটা ছাড়া তিনি সব দিক দিয়ে ঠিক আছেন। তার সেকশনে ফিজিক্সে একজনও ফেল করেনি, দারুণ ব্যাপার। মেহজা চা খাচ্ছে আয়েশ করে, তার মা সাবিনা সেই কখন থেকে চেঁচিয়ে যাচ্ছে সমান তালে। বলছেন তার প্রাইভেট 5টায় আর তিনি এখন 5:30টায় বসেও চা খাচ্ছে। হায়রে, এমন চললে পড়ালেখা হবে, উন্নতি আর কি হবে? কলেজে আসা যাওয়া ছাড়া আর কিই বা করে এই মেয়ে? এখনো বসে আছে, এই মেয়ে যাবে কখন? রাফসান সোফায় বসে টিভি দেখছে আর মিটিমিটি হাসছে। তার কাছে মজা লাগে যখন সাবিনা বেগম মেহজাকে এমন ধুমধাম বকা দেন, কথা শোনান। সাবিনা বেগম চলে যেতেই সে সব সময়ের মতন এবারও বলল, শরম শরম। মেহজা দাঁত কিড়মিড় করে তাকালো রাফসানের দিকে। এই ছেলেটাকে তার একটু সহ্য হয় না, আস্ত বেয়াদব। এই বদমাইশ তার জন্মদিনটাতেও ভাগ বসিয়েছে। সে যেই তারিখে জন্মগ্রহণ করেছে সেই তারিখে এই বিটলাও জন্মেছে, তবে 3 বছর পরে। ধুর, এমনিতেই সারাদিন ইমা ম্যামের কথা চিন্তা করে কাহিল, আর এখন মায়ের বকার সাথেই বদ রাফসানের গা জ্বালানো হাসি। উফ, অসহ্য। টেবিল থেকে নতুন একটি খাতা কলম আর বড় বড় অক্ষরে লেখা পদার্থবিজ্ঞান বইটি নিয়ে ছুটলো উপরতলায়। বের হওয়ার সময় কাউকে বলে বের হলো না। মনটা ভীষণ খারাপ, বকা খেয়ে আরো খারাপ। ইমা ম্যামের ধমকানিতে হয়তো হবে আরো বেশি খারাপ। লিফটে 20 সংখ্যায় চাপ দিল, যদিও সংখ্যায় 20, তবে ফ্ল্যাট অনুযায়ী সেটা 19। মেহজার 18 তলায়, ইমা ম্যামদের বাসা 19 তলায়। মেহজা প্রথমে এসেছে এই ফ্লোরে, এর আগে সোজা লিফটের ছাদে গিয়েছে। তবু একবার এই ফ্লোরে মেহজাদের মতো 3টা বাসার দরজা নেই, এইখানে একটি বড় দরজা। বাসা বাড়িতে যেমন বাড়িওয়ালাদের থাকে তেমন, তবে এখানে বাড়িওয়ালা ভাড়াটিয়া নেই, যার যার নিজস্ব কেনা ফ্ল্যাট। কেউ কেউ নিজের মতো ডিজাইন করে নিয়েছে। বাবার মুখে শুনেছে এই 19, 20, 21, 22, 23, 24 এইগুলো ডুপ্লেক্স। মেহজা একদিক দিয়ে খুব চাইছিল এই ডুপ্লেক্সগুলো দেখবে, যদিও তার মন খারাপ পড়তে আসার জন্য, তবে একটা ফিলিংস কাজ করছে ম্যামদের বাসাটা দেখার জন্য। কলিং বেল একবার বাজানোর পর যখন খুলল না, তখন মেহজা অনিচ্ছাকৃতভাবে আরেকবার দিতে গেলেই দরজা খুলে যায়। বয়স্ক করে একটা মোটাসোটা এক মহিলা দাঁড়িয়ে আছেন দরজার ওপাশে। পোশাক দেখেই বোঝা যাচ্ছেন বাসার কর্ত্রী টাইপ কিছু। ইমা ম্যামের মাও হতে পারেন। মেহজা চট করে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মামনি? ভদ্র মহিলার সুন্দর ডাকে
মেহজা যেন গলে গেল। মৃদু হেসে বলল, আপনাদের নিচের ফ্লোরে আমাদের বাসা আন্টি। আমার নাম মেহজা, ইমা ম্যামের স্টুডেন্ট। ম্যাম আসতে বলেছিলেন। ইমার কথা শুনতেই তার মা মাহিমা বেগম পথ ছেড়ে দাঁড়ালেন। আফসোসের সুরে বললেন, আরে আরে, আমি তো ভুলেই গিয়েছি ওর একটা স্টুডেন্ট আসবে। দেখো কি কাণ্ড, তুমি আসো। মেহজা ভেতরে ঢুকলো। একটু হেঁটে সামনে গেলেই পুরো ঘর দৃশ্যমান। 2 তলা বাড়ি, মনে হচ্ছে না 25 তলা একটি বিল্ডিং এর অংশেই বাড়ি। একদম আলাদা একটি ডুপ্লেক্স বাড়ি। কি সুন্দর সাজানো গোছানো, চারদিক ঝকঝক করছে, চকচক করছে, চোখ ধাঁধানো সুন্দর। হোয়াইট, অফ হোয়াইট, ডার্ক রেড, বটল গ্রিনের ছোঁয়া এদিক সেদিক, মার্বেল টাইলস, বড় বড় ঝাড়বাতি, দামি ফার্নিচার, এক অসাধারণ কম্বিনেশন। মেহজা কিছুক্ষণ শুধু চেয়ে থেকেই পেট ভরিয়ে নিল। তখনই হাই হিলের খটখট শব্দ শুনতে পেল। কেউ সিঁড়ি ডিঙিয়ে নামছে। মেহজা তাকালো সেদিকে। এক অপরূপ সুন্দরী কন্যা নেমে আসছে। মার্জিত শাড়ি পরনে, তার চুল খোপা করে রাখা, হাতে থাকা ঘড়িতে চোখ বুলাচ্ছে বারবার। দেখেই বোঝা যাচ্ছে তাড়াহুড়োই আছে বেশ। মেহজা সেদিকেই এক পলক তাকিয়েছে। মেয়েটি হঠাৎ তাদের দিকে দৃষ্টিপাত করলো। মেহজার পিছনে থাকা মাহিমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, মা, ইটস অ্যান ইমার্জেন্সি, 10টার আগেই ফিরে আসছি ইনশাল্লাহ। সাবধানে যাস, ফি আমানিল্লাহ। মেয়েটি ব্যস্ত পায়ে হেঁটে চলে গেল। মেহজার সাথে সৌজন্যতার কথা বলা হলো না। মাহিমা বেগম সেটা খেয়াল করে বললেন, ডাক্তার মানুষ অনেক ব্যস্ত থাকে, হুটহাট ইমার্জেন্সি কল এসে যায়, এ সময় পায় না কারোর সাথে দুদণ্ড বসে কথা বলা। মেহজার সেদিকে মাথা ব্যথা নেই। সে তার সাথে কথা না বলায় কিছু মনে করেনি। ব্যস্ততা ছিল বলেই তো কথা বলতে পারেনি, বোঝা যাচ্ছিল। তবে যখন শুনলো ডাক্তার, তখন মেহজা বিষম খেল। বাবার মা যদি জানে এই বাসায় ডাক্তার আছে, তবে আরো কথা শোনাবে। বলবে, দেখ দেখ, ওই বাসায় সব শিক্ষিত লোকের বাস, আর তুই একটা অশিক্ষিত মানুষ। রাদীপটাও ইঞ্জিনিয়ার, আর তুই তুই হবি মেথর, গুসাপ করবি মানুষের বাসার। পড়ালেখার ধারে কাছেও তো যাস না, সারাক্ষণ শুধু মোবাইল, ফেসবুক আর টুই টুই করে ঘুরে বেড়ানো। মেহজাকে ভাবনায় মশগুল দেখে মাহিমা বেগম বললেন, আসো মা, ইমার রুম দেখিয়ে দে। উপরের 2-3টা সিঁড়ি ভাঙতেই মহিলাটির বড় বড় শ্বাস পড়তে দেখে মেহজা বুঝলো ইনি সচরাচর সিঁড়ি ডিঙিয়ে যাওয়া মানুষ নন। শারীরিক অক্ষমতা আছে, তার কষ্ট হচ্ছে দেখে মেহজা বলল, আন্টি আপনি কষ্ট করবেন না, আমাকে বলুন ম্যামের রুম কোনটা, আমিই যাচ্ছি। মাহিমা বেগমের স্বস্তি এলো বোধ হয়, তবে ইতস্তত করে বলল, পারবে তো, অনেকগুলো রুম আছে, চিনে যেতে পারলে সহজেই। হ্যাঁ আন্টি পারবো, আপনি বলুন। উপরে একদম কর্নারের আগেরটা। মেহজা মুহূর্তেই বড় বড় পা ফেলে উপরে চলে গেল। মাহিমা বেগম হাঁপ ছাড়লেন। মেয়েটা ভীষণ মিষ্টি, কথাও সুন্দর, বেশ ভালো লাগলো মেয়েটিকে। মেহজা ভুলবে না উত্তেজনায় ভুলেই বসেছে যে কোন রুম। শুধু মনে পড়ল কর্নার, একদম শেষ কোণায় যে রুমটি। মেহজা গুড়ি গুড়ি পায়ে সেদিকে গেল। দরজাটা হালকা খোলা, ভেতরে লাইট জ্বলছে। মেহজা 2বার নক করলো, সারা শব্দ পেল না। পরবর্তীতে দরজাটা আরেকটু মেলে এদিক ওদিক চোখ মেলতেই দেখে বাম দিকে বড় একটি বিছানায় কেউ উপুড় হয়ে শুয়ে আছে, 2 হাত বালিশের উপর ছড়ানো। পেশিবহুল হাত আর সুঠাম চওড়া কাঁধ দেখে মেহজা চোখ বড় বড় করে ফেলল। গায়ে জামা নেই বলে ফর্সা উন্মুক্ত পিঠটা দেখা যাচ্ছে। একেবারে জামা নেই তা নয়, কালো লং ট্রাউজার পরনে। এতটুকু দেখেই বোঝা যাচ্ছে ভীষণ লম্বা এবং সুঠাম দেহের অধিকারী এই লোক। মেহজা সরে এলো সেখান থেকে। তখনই পাশের রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। মেহজা সেদিকে তাকাতেই দেখে ইমা দাঁড়িয়ে। মেহজার গলা শুকিয়ে গেল, নিশ্চয় এখন বকা দিবে। মেহজা সালাম দিল কাপা গলায়। ইমা সালামের জবাব দিয়ে বলল, ওখানে কি করছো? আর দরজায় নক করোনি কেন? কখন এসেছো? ম্যাম মাত্রই এলাম, আসলে রুম গুছিয়ে ফেলেছি। আজ প্রথম দিন বলে কিছু বললাম না, আগামীকাল থেকে যাতে এমন দেরিও না হয়, রুম ভুলও না হয়, ঠিক আছে? জি ম্যাম। ভেতরে এসো। মেহজা ভিতরে ঢুকলো। এই রুমটিও সাজানো গোছানো পরিপাটি। বিছানায় ইমার 2 বছরের মেয়েটি ঘুমিয়ে আছে পরম শান্তিতে।
মেহজারও ইচ্ছা করছে এখন গিয়ে ওর পাশে এমন আরামে শুয়ে থাকতে, তবে তার হওয়ার নয়। টানা 1 ঘন্টা 20 মিনিট পড়ানোর পর মেহজাকে ইমা ছুটি দিল। এরই মাঝে মাহিমা বেগম কাজের লোক দিয়ে হরেক রকম খাবারও পাঠিয়েছেন। মেহজা শুধু 2টা ব্রাউনি খেলো, আর কিছু খেলো না। এত কিছু পড়তে পড়তে তার পেটও ক্লান্ত হয়ে গিয়েছিল যে। ইমা অনেকগুলো পড়া দিয়েছে, তারই সাথে বলেছে, আজ কম পড়লাম কারণ দেরিতে এসেছো। কাল থেকে 2 ঘন্টা পড়াবো, কোনো ফাঁকিবাজি চলবে না। আর হ্যাঁ, হোমওয়ার্ক মাস্ট করবা, না হলে পানিশমেন্ট আছে। মেহজা এত বড় শখ খেয়েছিল। এতক্ষণ এত পড়িয়েও বলে কিনা কম, আবার বলে হোমওয়ার্ক না করলে পানিশমেন্ট। সব দোষ এই বাসার। এখানে আসতে না তাহলে এই টিউশনও থাকতো না। আসার সময় মাহিমা বেগমকে বলে আসলো মেহজা, তার মতে ইমা ম্যামের মা খুবই ভালো, অমায়িক এক মহিলা। তবে বাসায় আসতে আসতে আরেকটি কথাও ভাবলো, তখনকার সেই লোক কে ছিল। আজ বুধবার, আইসিটি স্যারও আজ টিউশন পড়িয়েছিল, তাই আজ মেহজার আসতে আসতে 5:20 মতো বেজে গেল। লিফটে উঠতেই আরও কেউ একজন লিফটে ঢোকে। কড়া পারফিউমের ঘ্রাণে মেহজার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। আর চোখে মেহজা তাকাতেই দেখে এক সুন্দর যুবা পুরুষ তার বাম পাশে এসে দাঁড়িয়েছে। সুন্দর লম্বা চওড়া চওড়া কাঁধ, পেটানো শরীরে এক পুরুষ, নিঃসন্দেহে দেখতে আকর্ষণীয়। মেহজা চোখ ফিরিয়ে নিল। 20-এর সংখ্যায় চাপ দিতে গেলে লোকটিও সেখানেই চাপ দিল। মেহজা ভাবলো, ভালো হলো। পরক্ষণে মনে হলো, এই লোক ইমা ম্যামদের ফ্লোরে কেন যাবে। মেহজার হঠাৎ করে মনে পড়লো সেদিন ইমা ম্যামের পাশের রুমে দেখা উন্মুক্ত সেই পিঠ হাত, সেই ঘুমন্ত মানুষ। লোকটি সেই লোক নয় তো? সেই লোকটিই বা কে ছিল? আজ 3 দিনেও সে জানতে পারল না। স্বাভাবিকভাবেই 20 তলায় উঠতে সময় লাগে একটু। এই এত সময়ে আর চোখে অনেকবার সৌম্যদর্শন পুরুষটিকে এসে দেখে নিল। তবে একটা জিনিস পছন্দ হলো না, এই লোকের ভীষণ ভাব। পাশে কেউ যে দাঁড়িয়ে আছে সেটা বোধহয় জানেই না, একটু খেয়ালও করছে না। মেহজাও তাই আর তাকালো না, ভাব সেও ধরতে জানে। লিফট থামতেই মেহজা আগে নেমে আসে। লোকটিও পেছন পেছন এসে দাঁড়ায়। এবারও লোকটি আগে কলিং বেল দিল। রোজকার মতন মাহিমা বেগম দরজা খুললেন, এটা বোধহয় তার ডিউটি। তবে আজ দরজা খুলে মাহিমা বেগম ওপাশে দাঁড়িয়ে থাকা দুজনকে মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ, তারপর বলল, আজ এত দেরি করলে কেন বাবু? মেহজা লোকটির দিকে তাকালো। এতক্ষণের কাঠিন্য মুখে একটু অস্বস্তি দেখা গেল। মেহজার বুঝতে অসুবিধা হলো না, নিশ্চয়ই তার সামনে বাবু বলা এমন চেহারা হয়ে গেছে। মেহজা কোনো মতে ঠোঁট টিপে হাসি আটকায়। মাহিমা বেগমকে সালাম দিয়ে ভেতরে চলে গেল। পেছনে 2 জন মানুষ তার দিকেই তাকিয়েছিল। তা সে তখন সামনে থাকা বিরাট আয়নায় দেখে ফেলে। ম্যাম, ওই যে সুন্দর দেখতে একজন লোক আছে আপনাদের বাড়িতে, উনি কে? মেহজার কথায় ইমা ভুরু কুঁচকে ফেলে। মেহজাকে কাট কাট গলায় বলল, কে আবার? আমার বাবা? মেহজা বড় বড় শখ খেল। আদৌ এমনটা হতে পারে? এত সুন্দর জোয়ান পুরুষ ইমা ম্যামের বাবা? মেহজার বিশ্বাস করতে ভারী কষ্ট হলো। এই বুড়ো বয়সে এই সুদর্শন? মেহজা চোখ মুখ বাঁকিয়ে ফেলে। পরক্ষণেই মনে হলো, তবে ম্যামের মা তো বাবু বলেছেন। মেহজা ইমাকে আবারও জিজ্ঞেস করলো, এত ইয়াং বাবা? আমাদের বাবা খুব ওল্ড, আপনারা তো আরো বড় বড়। আপনাদের বাবার তো আরো বুড়ো হওয়ার কথা ছিল। বাবাকে দেখলে বোঝা যায় না। তিনি রোজ নিয়ম করে হাঁটতে বের হন, জিমেও যান মাঝে মধ্যে, খাবারও খুব মেনটেন করে চলেন। মেহজা রীতিমতো ভাষাহারা হয়ে পড়ছে। তবে তার বাবাও কি এমন রুটিনে চললে ইয়াং হবে? না না না, এটা অসম্ভব। মেহজার মনে হচ্ছে ইমা ভুল বুঝছে। সে আর কিছু বলতে যাবে, ইমা চোখ রাঙানি দিল। মেহজা পড়ায় মন দিল, তবে চোখ আর কান সেখানে থাকলেও মস্তিষ্কে শুধু ওই লোকটাই ঘুরছে। আস্ত জ্বালা। আজকে মেহজাকে পাক্কা 2 ঘন্টা পড়ানো হলো। তার অবস্থা এখন এমন, এই ফ্লোরে বালিশ ছাড়া শুয়ে পড়বে, আর শরীরে কুলোচ্ছে না। সিঁড়ি বেয়ে নামতেই সেই লোকের সাথে আবার দেখা।
মেহজার মন মানতেই চাইছে না এই লোক ইমা ম্যামের বাবা। কি মুসিবত! আরমানের নিচে নামতে নামতে হঠাৎই পা ফসকে পড়ে গেল ধড়াম করে, তাও আবার লোকটার সামনেই। মেহজাকে পড়ে যেতে দেখে সে নিচের সিঁড়ি পার করে ছুটে এলো। হাত বাড়িয়ে দিলে মেহজা ধীরে সুস্থে তার হাত ধরে ওঠে। তারপর সৌজন্যতার খাতিরে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। ইরফান তবদা খেয়ে গেল। আঙ্কেল? সত্যি আঙ্কেল বলল? মেয়েটা কলেজ পড়ুয়া, তাই তার থেকে বেশ ছোট তা বোঝা যায়, তবে এতটাও ছোট নয় যে সে আঙ্কেল ডাকবে। তার বয়স বেশি হলে 29। ভাইয়া ডাকা যায়, আঙ্কেল কেন? রাগে বিরক্তিতে সে চলে গেল সোজা নিজের রুমে। মেহজা আকস্মিক ঠাস করে দরজা লাগানোর শব্দে চমকে ওঠে। তারপর আবার সারা বাসায় চোখ বুলিয়ে চলে যায় নিজের বাসায়। কলেজে এখন প্রচুর পড়ার চাপ, সামনে এইচএসসি অনুষ্ঠিত হবে, তাই প্রস্তুতিমূলক পরীক্ষা, বাছাই করার জন্য টেস্ট পরীক্ষাও হবে। এর মধ্যে ফেল করলেই আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না। মেহজার জন্য এই টেস্ট খুবই চাপের। তার প্রস্তুতি সব বিষয়ে ভালো, তবে ফিজিক্সে ফেল করার পর থেকেই এই বিষয়ের প্রতি তার ভয় জন্মেছে। বুঝছে করছে, তবুও ভয় থেকেই যাচ্ছে। ইমা বলেছে ভয়ের কিছু নেই, সে পারবে, শুধু একটু নিজেকে যাচাই করে নিতে হবে। তাই আজ ইমা একটা টেস্ট নেবে 1 ঘন্টার। মেহজার এতেও প্রচুর ভয়। সেই সকাল থেকে 4 বার বাথরুমে গিয়েছে। টেনশনে সে বাথরুমে যায় বেশি। পড়ার টেবিলে বসে বারবার নোট খাতায় চোখ বুলাচ্ছে। একবার মনে হচ্ছে পারবে, আবার মনে হচ্ছে পারবে না। এই অযথা চিন্তাগুলো তাকে বেশি অস্থির করে তুলছে। মেহজা তৈরি হয়ে নিল। তারপর রুম থেকে বের হতেই দেখে তার বড় ভাই রাদীপ সোফায় বসে ক্রিকেট ম্যাচ দেখছে। মেহজাকে দেখে বলল, খুকি কই যাস? মা, ম্যামের কাছে পড়তে যাই। ও ইরফান ভাইয়ের বোন না? ইরফান কি? চিনস না? উপর তলারই তো তোর ইমা ম্যামের ছোট ভাই। ও, দেখিনি আমি, শুধু ওনার বাবাকে দেখেছি। আচ্ছা। ভাইয়া, তোমার কি মনে হয় না ইমা ম্যামের বাবা খুব ইয়াং? না, সেটা কেন মনে হবে? আর ইউ সিরিয়াস? এত টল, হ্যান্ডসাম, গুড লুকিং একজন কারো বাবা, তাও আবার তাদের থেকেও ছোট লাগে দেখতে। আরে যা, আঙ্কেলও সুন্দর, লম্বা চওড়া, তাই বলেই ইয়াং সেই রকম না। আমি তো সকালেও দেখেছি জগিং করে, তো তাই একটু ফিট এমনটা মনে হয়েছে। ম্যাম তো বললো ওনার বাবা। কি জানি, তবে তোর বর্ণনা শুনে তো ইরফান ভাইয়ের কথা মাথায় এলো। আচ্ছা বাদ দাও, আমি যাচ্ছি। মাকে বলবে আজ দেরি হবে, কারণ আমার টেস্ট আছে একটা। আচ্ছা, ভালো করে দিস। দোয়া করো। মেহজা চলে এলো। গুনগুনিয়ে গান গাইছে আর সিঁড়ি বেয়ে উপরে উঠছে। গত 2 দিন সে সিঁড়ি দিয়েই উপরে যায়, ভালোই লাগে। দরজায় কলিং বেল দিল। খুলল তাদের কাজের মহিলা হাসনা। মেহজাকে দেখলেই মহিলাটি দাঁত কেলিয়ে রাখে। মেহজার একটু নয়, খুবই বিরক্ত লাগে এই মহিলাকে। ইদানিং তাদের বাসায়ও এই মহিলার আনাগোনা চলে, যা মোটেও মেহজার পছন্দ না। কথাবার্তাগুলো কেমন বাজে, এত গিবত ওর কাছে, ওরটা এর কাছে, পুরো ফালতু মহিলা। মেহজা লিভিং রুমের কাছে আসতেই মাহিমা বেগমের সাথে দেখা। তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। মেহজাকে দেখে হাসলেন, বললেন, আজ তো একটা অন্যরকম ব্যাপার ঘটেছে। কি ব্যাপার আন্টি? তোমার ম্যাম তো বাসায় নেই, জরুরি ভিত্তিতে, মানে তার শ্বশুরবাড়ির একটা ফাংশন অ্যাটেন্ড করতে গিয়েছে, তাই আজ তোমার বন্ধ। মেহজা উচ্ছ্বাসিত গলায় বলল। তবে মাহিমা বেগম হেসে দিলেন, বললেন, না না, তা হবে কেন? তোমার নাকি কিসের টেস্ট নেবে, সেটা আমার ছেলেকে বলছে নিতে, প্রশ্ন করার সময়ও পায়নি, তাই ইয়াস তোমাকে আজ গাইড করবে। সেও বিজ্ঞান বিভাগের ছিল, খুব ভালো ছাত্র ছিল সে। ইয়াজকে? ওমা, চেনো না? আমার ছেলে। আসলে চিনি না আন্টি। মাহিমা বেগম মেহজার মুখের দিকে তাকিয়ে রইলেন, বললেন, সমস্যা নেই, আজ চিনে যাবে। মেহজার কেমন যেন লাগলো। ম্যামের ভাইয়ের কাছে পড়বে? না না না। এক্সাম দিবে? এটা কেমন? না। ছুটি দিলে কি হতো? আর ম্যামের ভাই কয়টা? ইরফান, ইয়াজ, সব কয়টার নাম ই দিয়ে দারুণ মিলিয়েছে। মাহিমা বেগম বললেন, আসো, আমি তোমাকে ইয়াজের স্টাডি রুম দেখিয়ে দেই। আন্টি, উপরেই?
হ্যাঁ। আন্টি তাহলে আপনি বসেন, কষ্ট করা লাগবে না। আরে কষ্ট কিসের, লিফট আছে তো। লিফট আছে? হ্যাঁ, এতদিন উঠি নাই কারণ লাইট সিস্টেম নষ্ট ছিল। এখন ঠিক করেছে, অন্ধকারে আমাদের দম বন্ধ লাগে, বুঝেছো? জি। মেহজার লিফট দেখে লাক্সারিয়াস ভাইব আছে অনেকে লিফটে, যদিও বিল্ডিং এর এমন লিফটগুলো অনেক উন্নত, তবে এটা যেহেতু কারো পার্সোনাল তাই ডেকোরেশনটা ভিন্ন আর সাজানো চকচকে ঝকঝকে। সেদিনের সেই রুমের সামনে আসাতে মেহজার ভুরু কুঁচকে এলো। এই রুমের তো ওই লোকটা ছিল যাকে সে ইমাম এমের বাবা বলে চেনেন। ভেতর থেকে লক করা ছিল না, নব ঘোরাতে দরজা খুলে গেল। ভেতরে ঢুকেই মাহিমা বেগম হাঁক ছাড়লেন, ইয়েস বাবা। মেহজা ভড়কে গেল, বাবা? ম্যামের মায়েরও বাবা? এবার আর মেহজা বোকামি করল না। তার মস্তিষ্ক বলছে এই লোক ইমাম এমের বাবা নয়, ভাই। আর বোঝানোতে ভুল হয়েছে, নয়তো ইমাম এমের বুঝতে ভুল হয়েছে। সি সি সি, সে কি ভাবলো আরো। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে এলো। দেখে তার মা দাঁড়িয়ে আছে আর পাশেই সেদিনের সেই আঙ্কেল ডাকা মেয়েটি। ইরফান জানে এই মেয়েটিকে এখন তার গাইড করতে হবে, তাই সোজা স্ট্যান্ডে তোয়ালে রেখে স্টাডি রুমে ঢোকে। মাহিমা বেগমকে বলে, ভেতরে আসতে বলো মা। মেহজা এবার পুরোপুরি বুঝলো পুরোটা সত্যি, ভুল বুঝাবুঝি ছিল। মেহজা মাহিমা বেগমের দিকে তাকালো। উনি চোখ দিয়ে আশ্বস্ত করলেন, বললেন, যাও, ভয় পেও না, আমার ছেলেটা খুব ভালো, অস্বস্তি বোধ করার কিচ্ছু নেই। আমি আসছি একটু পর, ঠিক আছে? জি আন্টি। মাহিমা বেগম চলে গেলেন। মেহজা মৃদু পায়ে সামনে আগায়। ভিতরে ঢুকতেই ইরফানের চোখে চোখ পড়ে। ইরফানের দৃষ্টি বোধহয় নাড়িয়ে দিল মেহজাকে। তার ইচ্ছা করছিল ছুটে চলে যেতে। কেমন কেমন অনুভূতি হচ্ছে। ইরফান মেহজাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো। মেহজা চেয়ারে বসে, ইরফানও সামনের চেয়ারে বসে, সামনাসামনি দুজন। ইরফান বলল, পেপার এনেছো নাকি দেওয়া লাগবে? এনেছি। সব ঠিকঠাক করে নাও, আমি কোশ্চেন রেডি করছি। মেহজার বইটি হাতে নিল ইরফান। প্রথম পৃষ্ঠা খুলতে মেহজার নামটা বিড়বিড় করে পড়ল। মেহজা নাজাল। ইরফান বলল, কোন টপিকের উপর? মেহজা দেখিয়ে দিল আঙুল দিয়ে। ইরফান 10 মিনিটের মধ্যেই প্রশ্ন সাজিয়ে ফেলে। কম্পিউটারে খুব দ্রুত টাইপিং করে প্রিন্টারে প্রশ্ন বের করে নেয়। গরম গরম কাগজটি দেখে মেহজা চোখ মুখে খালি পাতি হাসি দেখে। এটা প্রশ্ন এত কঠিন? ইরফান বলল, কোনো সমস্যা? জি হ্যাঁ। বলো কি সমস্যা? এসি বন্ধ করুন। গরম লাগবে। ফ্যান চালু করুন। তোমার খোলা চুল উঠবে, পরে লিখতে ডিস্টার্ব করবে। সমস্যা নেই, ক্লিপ এনেছি সাথে, চুল বেঁধে নিব। এসির গন্ধ আমার সহ্য হয় না। ইরফান এসি বন্ধ করলো, ফ্যান চালু করলো, জানালার কাচ খুলে দিল। দমকা হাওয়া সব উলট পালট হওয়ার জোগাড়। মেহজার চুলটায় বেশি উঠছে, সারা মুখে ছড়িয়ে ছিটিয়ে বাজে অবস্থা। সে কোনো মতে চুল বেঁধে নিল। ইরফান সবটা দেখলো। মেহজাকে বলল, এখন পরীক্ষা শুরু করা যাক। জি। মেহজা প্রশ্ন ভালো করে বুঝে উত্তর লিখছে। না, প্রশ্ন কঠিন নয়, বুঝতে পারলে সবই সহজ। সে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় লিখছে। ইরফানও একদম ভালোভাবে গার্ড দিচ্ছে। মূলত সে মেহজার পড়ালেখার সিরিয়াসনেস কতটুকু তা বোঝার চেষ্টা করছে। মেহজার বুঝে শুনে লেখার ধরন পরখ করে বুঝলো মেয়েটির মেধা আছে। এই সময় সে একটি কলও ধরেনি। কম করে হলেও 7টা কল এসেছে তার ফোনে। সে মিউট করে রেখেছে। লেখা শেষ হতেই মেহজা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান নিজেই বলে, ডান। জি। ইরফান খাতা নিল। এতক্ষণ সে উত্তরগুলো দেখেছে, সে ভুল ধরেওছে। সবগুলো ম্যাথ সলভ হয়েছে ভালো, তবে একটা ব্যাপার আছে। মেহজার 2 এর মতো, এটা ঠিক করতে হবে। তোমার 2টা 2, 2টা সংখ্যা গুলিয়ে ফেলো না। তোমার 2টা 2 হয়ে যাচ্ছে, এদিকে নজর দিবে একটু। আর তোমার নাম্বার তোমার ম্যামই দিবে, আমি খাতাটা রেখে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি আসি। কোথায়? কোথায় আসবে? না, আমি বলছিলাম আমি যাই, বাসায় যাই। যাও। মেহজা উঠতে নিলেই ইরফানের ঘড়িটা তার বইয়ের সাথে লেগে নিচে পড়ে যায়।
ইরফানের খুব পছন্দের ঘড়ি। ইরফান আতঙ্কিত হয়ে পড়ে ভেঙে গেল কিনা এই ভেবে সে দ্রুত বসা থেকে উঠে মেহজার উপর দিয়েই নিচে তাকায়। তখন মেহজার গলার কাছটায় তার মুখ। ইরফানের পারফিউমের স্মেলে মেহজা কেমন দিশেহারা হয়ে যায়। ইরফান দেখলো ঘড়িটা কার্পেটে পড়েছে। সে সরে আসে, মেহজাও উঠে আসে, নিচ থেকে ঘড়িটা তুলে দেয়, বলে, সরি ভাইয়া, আমি বুঝিনি এটা যে পড়ে যাবে। ইরফান ঘড়ি হাতে নিয়ে দেখে ঘড়ি ঠিক আছে। তারপর মেহজার দিকে তাকায়, ভ্রু কুঁচকে বলে, আগে ঠিক করো আমাকে ডাকবে কি, আঙ্কেল নাকি ভাইয়া? জি। জি জি করছো কেন এত? ওই দিন আঙ্কেল ডাকলে আজ ডাকছো ভাইয়া, ব্যাপার কি? মেহজা থতমত খেয়ে যায়, বলে, সরি, আসলে সেদিন ভুল হয়ে গেছিল। এমন ভুল? সরি, আর হবে না। আচ্ছা। মেহজা চলে যায়। পিছন থেকে ইরফান ডাকে, শোনো, জি। এবার চুল খোলা রাখতেই পারো, না না না, এখন আর। দেখতে ভালো লাগবে। মেহজার বুকটা কেমন কামড় দিয়ে ওঠে। কি বলল? সুন্দর লাগবে? দেখতে ভালো লাগা মানে কি সুন্দর লাগা নয়? মেহজা ওই ছোট্টখানি হৃদয় নিয়ে কোনো রকমে ছুটে এলো। তার বুক কেমন কেমন করছে, অজানা সব অনুভূতি। মেহজাদের অ্যাপার্টমেন্টের ছাদ বিড়টা বড়। এক পাশে একটা মাঝারি আকৃতির সুইমিং পুল আছে, তবে যারা সাঁতার জানে না তাদের যেতে মানা করা হয়েছে। মেহজা সাঁতার কাটতে জানে, তবে তেমন একটা ভালো করে পারে না, টিউব লাগে। তাছাড়া এখানে একা এসে সাঁতার কাটাও ঠিক নয়, সাথে কেউ থাকলে ভালো হতো। আফসোস, তার এখনো কোনো সমবয়সী মেয়ের সাথে পরিচয় হয়নি যারা এই বিল্ডিংয়ে থাকে। এখন বিকেল 4:30। মেহজা একা একা বসে আছে সুইমিং পুলের ধারের আরাম কেদারায় আর দৃষ্টি স্বচ্ছ পানিতে। তখনই তার সামনের ছোট সোফাটায় কেউ একজন এসে বসে। মেহজা চোখ তুলে তাকায়, দেখতে পায় সেদিনের মেয়েটি যাকে ইমা ম্যামদের বাসায় দেখেছে সে। মেহজা এটাও জানে ইনি ইমা ম্যামের ছোট বোন এবং পেশায় একজন ডাক্তার, শিশু বিশেষজ্ঞ। তবে তার নামটা সে মনে করতে পারছে না। সৌজন্যতার খাতিরে একটা মৃদু হাসি উপর দিল। মেয়েটিও হাসে, হাসার সাথে সাথে তার সবকটি দাঁত ঝিলিক মেরে ওঠে। দেখতে সুন্দর লাগে। মেহজা মুগ্ধ হয়। এরা ভাই বোন, সব কয়টা অত্যন্ত সুন্দর। তো মেয়েটি বলল, মেহজা, জি। আমি ইকরা, তোমাদের উপরতলায় থাকি। জানি আপু, আপনাকে দেখেছি আমি, ইমা ম্যামের বোন। ইমা ম্যাম টানা লাগবে না, সেই কলেজে গেলেই ছাত্রী শিক্ষিকা সম্পর্ক এখানে তো আপুই বলতে পারো। আর ম্যামের বোন বলে আমাকে আবার ইগনোর করবে না। না না না, ইগনোর করবো কেন? স্টুডেন্টরা নিজেদের স্যার ম্যামদের সাথে সাথে তাদের আত্মীয়দেরও এড়িয়ে চলে এবং সামনে পড়লে অত্যন্ত সম্মান করে আর ফ্রি হয়ে কথা বলতে পারে না। আমি চাইছি না তেমন সম্পর্ক আমাদের হোক। এখানে আমরা প্রতিবেশী, এটাই বড় কথা। ইকরা নামের মেয়েটিকে মেহজার ভালো লাগলো খুব। দেখতেও সুন্দর, কথাও সুন্দর। অতঃপর দুজনে গল্প চালায় বেশ কিছুক্ষণ। ভাব হয় তাদের, ফেসবুকে অ্যাড হয় এবং ঠিক করে তারা অতি শীঘ্রই সুইমিং পুলে সাঁতার কাটবে। সন্ধ্যার দিকে ইরফান বাসায় ফিরলে বোনদের আর মাকে একসাথে বসে থাকা অবস্থায় দেখতে পায়। সচরাচর কারো সময় মেলে না। বিশেষত ইকরার আজ হঠাৎ তাকে এই সময় আড্ডায় মশগুল দেখে সে একটু প্রসন্ন হলো। তবে সে তাদের দিকে এগিয়ে যেতে তাদের আলাপচারিতা বন্ধ হলো। একটু ভাববার বিষয়, সে সোফায় বসে ইমার পাশে গলা থেকে হাই তুলতে তুলতে প্রশ্ন করে, কি ব্যাপার, চুপ করে গেলে যে সবাই? ইমা বলল, তেমন কিছু না, তুই ইদানিং দেরি করে ফিরছিস যে। দেরি কখন করলাম? আমি বরং এই কয়দিন তাড়াতাড়ি ফিরছি। আগে 11টার আগে আসা হতো। সেটা তো তুই জানিস, কেন এখন 11টার আগে আসিস? কেন মানে, আপাতত এখন আর কোনো গোল মিটিংয়ে বসা হয় না, তাই ফিরে আসি। অফিসের বেশ কিছু কাজগুলো বাসায় বসে করি। আবার নির্বাচন আসছে সামনে, তখন দেখা গেল সপ্তাহে 2 দিন আসা হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা। ইকরা বলল, তুই না নিউ ইয়র্ক যাওয়ার কথা বলছিলি, যাবি না? বড় আপু তো আসছে,
আমার আর তাহলে যাওয়ার কি দরকার? কিছুটা গম্ভীর হয়ে বলল কথাটা। সবাই হা করে গেল। ইরা আসছে অথচ তারা কিছুই জানে না। ইরফান মা বোনদের দিকে খেয়াল করে বুঝতে পারে সে বড় একটা স্পয়লার দিয়ে দিয়েছে। ইরা সারপ্রাইজ দিবে বলেছিল অথচ সে কিভাবে কথাটা বলে দিল। আজকাল মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না, ব্যাপারটা ভালো না। সে উঠে এলো সেখান থেকে। সিঁড়ি দিয়ে সে উঠতে উঠতে ভাবলো কাজের চাপে আসলে মাথা কাজ করছে না, কাল বিশ্রাম নেওয়া যাক। ওদিকে মাহিমা বেগম কল করে তার বড় মেয়ের কাছে। সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ছে। ইরার কাছে লিস্ট তৈরি করে দিচ্ছে নিজেদের দরকারি জিনিসের। ইরা প্রথমে ইরফানের নির্বুদ্ধিতা নিয়ে কথা শোনায়, পরে সেও তার আসার ব্যাপারে বিস্তারিত বলতে থাকে সবাইকে। জানা গেল পরশুদিন আসছে সে, আগামীকাল 10টায় ফ্লাইট, মাঝে প্রায় একটা দিন লাগবে আসতে আসতে। তাদের গ্রুপ কলে তারা তাদের সেজ বোন ইনায়াকেও যোগ করে। ইনায়াকে কড়াকড়িভাবে বলে দেওয়া হয় সে যেন কাল চলে আসে। ইনায়া চট্টগ্রাম থেকে স্বামী সন্তান সহ বড় বোনের আসার সংবাদ শুনে তার নিজস্ব ব্যস্ততার কথা ভুলে গেল। ঝটপট বলে দিল আগামীকাল আসবে সে। ব্যাস, আর কি চাই। সবাই হৈহুল্লোড়ে মেতে ওঠে। সকাল 6টা বাজে। মেহজার মা তাকে ডেকে তুলে ঘুম থেকে নামাজ পড়তে বলে তিনি বেরিয়ে যান। মেহজা হেলে দুলে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে, তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। আবহাওয়াটা উপভোগ্য দেখে সে ফটাফট 1 কাপ চা নিয়ে আসে। চা বানানো ছিল, কেননা তার বাবা মা ভোরে উঠে নামাজ পড়ে, চা পান করবে, তারপর বাইরে গিয়ে হেঁটে আসে। সব সময় চা বেশি করে বানিয়ে ফ্লাক্সে রেখে দেয়, যার যখন ইচ্ছা হয় তখন সে নেয়। মেহজার বারান্দায় পুরোটা গ্রিল নেই, এতে স্বচ্ছ আকাশ ভালোভাবে দেখা যায়। আগের ভাড়া বাসার বারান্দা বন্ধ খাঁচার মতো ছিল, আর এটা মুক্ত। আহা! মেহজার বারান্দায় দুটো বেতের সিঙ্গেল সোফা আছে এবং সাথে আছে একটি সেন্টার টেবিল, তার উপর আছে একটা ছোট্ট ক্যাকটাস গাছ। মেহজার এই গাছটি ভীষণ প্রিয়, শখ করে এনেছে, তবে রাফসান দেখতে পারে না, কারণ 2 বার তার হাতে কাঁটা ফোটে। মেহজা সেই কথা মনে করে হেসে দিল। তখনই বাম পাশে উপরের দিকে চোখ গেল। ওই বারান্দায় দাঁড়িয়ে আছে ইরফান। বারান্দাটা বেডরুমের নয়, তাদের ফ্যামিলি লিভিং এর। মেহজা এই জায়গাটা ভালো করেই চেনে। ইরফান রেলিং এর পাশে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে। মেহজা তার দেখা দেখি একবার তাকায়, তবে সে বিশেষ কিছু দেখছে না, রোজকার মতো তবে সুন্দর। কিন্তু ইরফানের এভাবে চেয়ে থাকাটা আকর্ষণীয় লাগছে। মেহজার মন বলল ইরফান হয়তো কিছু ভাবছে, তবে যাই হোক, লোকটা দেখতে বেশ। মেহজার আজ আর পড়তে যেতে ইচ্ছে করছে না, তাই সে সঠিক সময় যায়নি। তবে তার মা কিছুক্ষণ পরপরই এসে বলছে তৈরি হয়ে পড়তে যেতে। ফাঁকিবাজি করলে চলবে না। অগত্যা বহু কষ্টে মনকে প্রথম দিনকার মতো কোনো মতে মানিয়ে ছুট লাগায় উপরতলায়। মনটা ভীষণ খারাপ। তার একদিনও ছুটি নেই কেন? শনিবার হিসেবে কলেজ বন্ধ ছিল, কিন্তু এই টিউশনের কোনো বন্ধ হওয়ার নামগন্ধ নেই। 8-9 দিনেই হাঁপিয়ে গেছে সে, বাকি মাস কিভাবে কাটাবে? আজ আর সিঁড়ি ডিঙিয়ে গেল না, লিফটে গেল। তবে অন্য দিনের মতো আজ ইমাদের বাসায় নীরবতা ছিল না। বাচ্চাদের আওয়াজ এবং বেশ কিছু গলা শোনা গেল। সে খুশি হয়ে গেল, নিশ্চয়ই মেহমান এসেছে, তবে তো আর পড়তে হবে না। সে উল্টো দিকে হাঁটা ধরে, তখনই পেছন থেকে ভরাট গলায় শোনা যায়, ইউটার্ন নিচ্ছ যে, আজ পড়বে না? মেহজার মনটা বিষিয়ে ওঠে। সে ঘুরে দাঁড়ায়। সদর দরজায় ইরফান দাঁড়িয়ে আছে, গায়ে ঘরোয়া পোশাক, কালো টি শার্ট আর কালো ট্রাউজার, একদম যেন ম্যান ইন ব্ল্যাক। মেহজা মিনমিন করে বলল, আজকে তো পড়া হবে না, তাই চলে যাচ্ছি ভাইয়া। ইরফান ভ্রুকুচকে বলল, পড়ানো হবে না কেন? আর না পড়ানো যদি হয় তো বই খাতা নিয়ে এলে কেন? কি মেজো আপু মানা করে দিল নাকি? না, সেটা না, আসলে আমি চলে যাচ্ছি। আপনাদের বাসায় মেহমান তো, তাই ভাবলাম চলে যাই, এখন সমস্যা হতে পারে। বেশি বোঝো নাকি? আর মেহমান দেখলে কোথায়? আমার সেজো আপা এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে, তাই শোরগোল হচ্ছে, নাথিং এলস। ভেতরে যাও তুমি। আপা যেহেতু বারণ করেনি সেহেতু পড়াবে। মেহজা চোখ মুখ কুচকে ভেতরে গেল। এই লোক আজ তো ভেজাল তো।
তবে ভেতরে যেতে যেতে সে শুনতে পেল ইরফান বলছে, ফাঁকিবাজ একটা। হ্যাঁ, কি অপমান! সোফার এক কোণে চুপচাপ বসে আছে মেহজা। দেখে মনে হচ্ছে তার মতো শান্ত মেয়ে বোধহয় আর একটিও নেই। ইনায়া মেহজার সামনে বারবার সোফায় বসে আছে। তার পাশে আছেন মাহিমা বেগম। ইমা আর ইকরা কিছুক্ষণ পরপরই রান্নাঘর থেকে এটা সেটা এনে টেবিল ঘুরিয়ে ফেলছে। মেহজার এই মুহূর্তে ভীষণ অস্বস্তি লাগছে। মাহিমা বেগম বললেন, মামুনি, মন খারাপ নাকি? না আন্টি, আসলে আমি তখন থেকে একটা কথা বলতে চাইছি। হ্যাঁ বলো, এত সংকোচ কেন? আজকে কি ম্যাম পড়াবে না? না, আজকে পড়ানোর দরকার নেই। আজকে আমরা সবাই গল্প করব। গল্প করব? হ্যাঁ, আমার 3 মেয়ে আজ সাথে আছে, বড়টাও এখন প্লেনে। আল্লাহ চাইলে আগামীকাল সে আসবে। ভালো খবর আন্টি। কত বছর পর আসছে? কয় বছর হয়েছে আন্টি? 4 বছর হতে আর 2 মাস বাকি। অনেক সময় তো। হ্যাঁ মা। ইনায়া এতক্ষণে নীরবতা ভঙ্গ করলো। মুচকি হেসে মায়ের দিকে তাকালো। মা মেয়ে ইশারায় চোখ নাড়াচ্ছে, ইশারাতেই যেন কথা সেরে নিচ্ছে। ইনায়া মেহজার উদ্দেশ্যে বলল, মেহজা, তুমি এইচএসসি পরীক্ষার্থী? জি আপু। প্রিপারেশন কেমন? আর বিজ্ঞান বিভাগের তো? জি আপু। ভালো। স্বপ্ন কি? কি হতে চাও? আমার ইঞ্জিনিয়ার পেশাটা ভালো লাগে, বুয়েটে পড়ার ইচ্ছা। তাহলে তো ম্যাথ ভালো পারতে হবে। ম্যাথে কেমন? এই প্রশ্নের উত্তরটা ইমা এসে দিল। ম্যাথে ভালোই, তবে তাড়াহুড়ো করে অতিরিক্ত, যার ফলে সব গুলিয়ে ফেলে। তার অভ্যাস। মেহজা লজ্জা পেল, চোখ নিচে নামায়। তখনই শুনতে পাই কেউ বলছে, তাড়াহুড়োটা হওয়া অস্বাভাবিক কিছু নয়, প্রায় সময় সবার মধ্যে দেখা দেয়। তবে পড়ালেখার ক্ষেত্রে সিরিয়াসনেস প্রয়োজন, যা ওর মধ্যে আছে। মেহজা পুনরায় চোখ তুলে তাকায়। ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানের কথা শুনে ইমা মেহজার দিকে একবার আর চোখে তাকায়। ইনায়া আর মাহিমা বেগম মুখ টিপেই হাসছেন। ইকরা এলো তার আজকের স্পেশাল মেনু চিকেন রেশমি কাবাব নিয়ে। এই খাবারটি সে দুর্দান্ত বানায়। ইরফানের বলা কথা তার কানেও গিয়েছিল, তাই সে বলে, ওর সিরিয়াসনেস নিয়ে তুই জানলি কিভাবে? আমি দেখেছি সেদিন যখন ওর এক্সাম নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, কত পেয়েছিলে? কথাটা মেহজাকে বলল। মেহজা কাপা গলাতেই বলল, 49। 50-এ তো? জি। তোমার দেখছি জিজি করার স্বভাব, অতি ভক্তি আবার চোরের লক্ষণ, জানো তো। সবাই হেসে দিল এই কথা শুনে। তবে মেহজা স্তব্ধ হয়ে গেল। আবার অপমান। সে মাত্রই এই লোকটাকে ভালো মানুষ ভাবল। আজকাল কোনো কিছুর বিশ্বাস নেই। সে কখন বদলে যায়। একটা গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। না না না, সম্পর্কের কিছু তো নেই এখানে। মানুষের কথার আচরণ বদলে গেল তো একটি পলকে। তাদের আবার কিসের সম্পর্ক? ইমা চেয়েছিল মেহজাকে পড়াতে, তবে ইনায়া আর ইকরা জোর করেছে আজ যেন না পড়ায়। তারা মেহজার সাথে কথা বলবে। প্রতিবেশীরা যেমন বলে, তার পড়ানোর জন্য তাদের সাধারণ প্রতিবেশীর সম্পর্ক ক্ষুণ্ণ হচ্ছে। ছোট বোনদের এমন কথা শুনে ইমা চোখ পাকায়। তবে তাদের মা যখন সায় দিলেন তখন আর কিছু বলল না। চুপ করে সেও তাদের আড্ডায় বসে। ইরফান সেই তখনই নিজের রুমে চলে গেছে। তার নাকি ঘুম প্রয়োজন। মেহজার এই লোকটার প্রতি ভীষণ রাগ জমা হয়েছে। সুযোগ বুঝে ঝাড়তে হবে। রাস্তার এক পাশে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ ঝুলছে। গাড়িতে বসা সিনান সেই মেয়েগুলোর দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। এর মধ্যে চুল খোলা রাখা মেয়েটিকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। জ্যাম কাটতেই তাদের গাড়ির সামনে অগ্রসর হলো। তবে পিছনের সেই ফেলে আসা মেয়েটিকে সে পুনরায় পিছন ফিরে দেখার প্রয়োজন বোধ করল। 25 তলায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে সিনান কিছুক্ষণ চেয়ে রইল। এলাকাটা আভিজাত্যে মোড়া, চারিদিকেই কেমন বড়লোকি ভাব। নিজামের ফুপি এই বিল্ডিং এ থাকেন। সে এসেছে নিজামের সাথে। নিজাম তার ফুপিকে তাল দিতে এসেছে। তাল দিয়েই চলে আসবে নাকি? তাই সিনান ঠিক করলো বাইরেই অপেক্ষা করবে। নিজামের জোরাজুরিতেও যায়নি। নিজাম চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে একটি রিকশা এসে থামে। সিনান ভালো করে দেখে সেই মেয়েটি। তার মানে মেয়েটি হয়তো এইখানেই থাকে। মেয়েগুলো সোজা ভেতরে চলে গেল। নাম এন্ট্রি করে লিফট ধরে
সিনান নিজামের সাথেই ছিল, একসাথে নাম এন্ট্রি করা পর্যন্ত সে তার পাশেই ছিল। পরবর্তীতে সে বাইরে এসে দাঁড়ায়। তাই এখন যখন সে ভেতরে আবার ঢোকে রিসিপশন থেকে, তাকে আর কিছু বলা হলো না। সে সোজা লিফটে গিয়ে ওঠে। খোলা চুলের সেই মেয়েটি বাবল গাম চিবোচ্ছে বোধহয়, একটা ঘ্রাণ আসছে। সে চুপ করে মেয়েটির দিকে তাকিয়েছে। তখনই পাশে থাকা মেয়েটি বলল, কি ভাই, কোনো সমস্যা? সিনান ভ্রু কুঁচকে বলল, সমস্যা হবে কেন? না মানে আপনি আমার বান্ধবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যা অশোভন লাগছে। আমি তো বাজে দৃষ্টি দিচ্ছি না। সেই মেয়েটিও এবার তার দিকে তাকায়, চোখে চোখ পড়ে। মেয়েটি বলল, আপনার আমার দিকে তাকানোটা আমার সহ্য হচ্ছে না, তাই দয়া করে অন্যদিকে তাকান। আশ্চর্য, আপনাকে দেখছি যে সেটা কে বলল? আমি তো মিররে নিজেকে দেখছি। আপনারা কি একটু বেশি ভাবছেন না? ফাজলামি পেয়েছেন? আপনি মিররে নিজেকে দেখছিলেন? তাই তো। মিথ্যে বলবেন না একদম, অসভ্য লোক। কি অসভ্য আমি? তা নয়তো কি? আর আপনি কোন ফ্লোরে যাবেন? বাটন ক্লিক করেননি তো? সিনান একবার বাটনগুলো দেখে বলল, ওই ফ্লোরেই যাচ্ছি। আচ্ছা তাই? বলুন তো কার বাসা? আমার বন্ধুর রিলেটিভস। বন্ধুর রিলেটিভের বাসায় আপনার কি দরকার? আমার বন্ধু সেখানে আছে তাই। মিথ্যাবাদী। আচ্ছা দেখা যাক। 18 তলায় যখন তারা নামে, তখন ফ্ল্যাট নম্বর A2 এর দরজার সামনেই সিনান নিজামকে দেখতে পায়। ভাগ্যিস তখন ফ্লোর নম্বর দেখে নেয়, না হলে এই মেয়েগুলো বেইজ্জতি করে দিত আজ। নিজাম সিনানকে দেখে বলল, কি ভাইয়া, তখন যে এলে না, এখন কেন এসেছো? তো দেরি হচ্ছিল তাই দেখতে এলাম। তাই নাকি? কিন্তু আমার দেরি হয়নি, এই যে আমি বেরিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আয়। দুজন সামনের দিকে অগ্রসর হতেই একটা ডাক পিছন থেকে ভেসে আসে। নিজাম ভাই। নিজাম পিছন ফিরে দেখলো উপরতলার সিঁড়ি ডিঙিয়ে মেহজা নেমে আসছে। এসেই সে বলল, কখন এলে? আর এই সিনান ভাইয়াও যে। সিনান মৃদু হাসে। মেহজাকে সে চেনে আরো আগে থেকে, নিজামদের বাড়িতে পরিচয় হয়েছিল। সিনান বলল, এসেছি মিনিট 6 কি 7 হবে, বেশিও হতে পারে, সঠিক জানি না। মেহজা এবার তাদের দুজনের পেছনে থাকা দুইটি মেয়ের দিকে দৃষ্টিপাত করে, এক প্রকার চেঁচিয়ে বলে, তোরা কখন এসেছিস? বেনুনি করা মেয়েটি বলল, মাত্রই। তোরা যে আসবি বললি না তো? বলার কি আছে, ইচ্ছে হয়েছে এসেছি। আমি তো ম্যামের কাছে পড়তে গিয়েছিলাম, আজ পড়াইনি তাই তাড়াতাড়ি চলে এলাম। অন্য সময় হলে বসে থাকতি, সময় শেষ হয় না এমন মনে হতো। তা ভাইয়ারা বাসায় যাবেন না? নিজাম বলল, না না, আজকে কাজ আছে, ফুপিকে বলেছি পরে আসবো। সিনান ভাইয়া প্রথমবার এসেছেন, একটু কিছু খেয়ে যান। 6-7 মিনিটে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আসলে আমরা একটু দরকারি কাজে যাচ্ছি, নেক্সট টাইম এসে খেয়ে যাব, আজ নয়। ঠিক আছে, আসবেন কিন্তু। অবশ্যই, ভালো থেকো। দুজনেই চলে গেল। মেহজা তার দুই বান্ধবী প্রথি আর অনাকে নিয়ে ভেতরে ঢুকলো। যে মেয়েটির দিকে সিনান তাকিয়েছিল সে হচ্ছে অনা, আর যে অনার সাথে আছে সে হলো প্রথি। মেহজা, অনা, প্রথি সবাই বেস্ট ফ্রেন্ড। সিনানরা যেতেই অনা বলল, তুই ওই বিটলাকে আবার আসতে বললি কেন? আর কি হয় ও তোদের? নিজাম ভাইকে দেখলি না? আমার মামাতো ভাই, তার বন্ধু হলো সিনান ভাই। একেবারে তাদের গলায় গলায় ভাব, আমাদের চেয়েও বেশি। বাব্বা। অনার কথাটা অবজ্ঞার স্বরে ছিল। মেহজা তা স্পষ্ট খেয়াল করে। সে বলল, সিনান ভাই ভালো মানুষ, আমি চিনি তাকে। পেশায় একজন মেজর। আমার জানা মতে তার আচরণ অসংলগ্ন নয়। তুই কেন তার উপর বিরক্ত? কারণ কি? প্রথি বলল, চল আমি বলছি সবটা। তিনজন বাসায় ঢোকে, তারপর তখনকার ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তবে মেহজা তাদের আশ্বস্ত করে তেমন কিছু নয়। মানুষটা ভালো, তবে অনার মোটেও তাকে ভালো মানুষ লাগেনি। তার ছোট খালামণি একদিন বলেছিল, শোনো না, আর্মির চরিত্রের ঠিক নেই, যত পারিস দূরে থাকিস। অনা তখন এইটে পড়ে। সে অবাক হয়ে বলেছিল, কেন খালামণি? আমি একটার সাথে ঘর করি তো তাই বুঝি। অনা সেদিন হেসেছিল। তবে তার ছোট খালু খারাপ নয়, মানুষটা রসিক স্বভাবের।
সবার সাথে মজা করে। তার খালামণি সেটাকে সহ্য করতে পারে না, তাই ডিরেক্ট তার চরিত্রে নিশানা করে। তবে এই লোক বদমাইশ, এটা বেটা বদ। সে স্পষ্ট দেখেছে মিররে এই লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মনে মনে গালি দিয়ে বলল, লুচ্চা। আজ কলেজ শেষে আইসিটি স্যারের প্রাইভেট পড়ে মেহজা বড় রাস্তা ধরে হেঁটে আসছিল। অন্য সময় রিক্সা থাকে, আজ আশেপাশে রিক্সা নেই। যাও দুই একটা পেয়েছে, তারা যাবে না। রাস্তায় নাকি কিসের গ্যাঞ্জাম লেগেছে, তাই সে আর শুধু শুধু দাঁড়িয়ে না থেকে পা চালায়। মোড়ের মাথায় আসতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কপাল থেকে এক ফোঁটা ঘাম গালে গড়িয়ে পড়ে। একদল ছেলে দৌড়ে আসছে এদিকে। সবার হাতে হকি স্টিক, ইট, পাথর, লাঠি, কার হাতে জ্বলন্ত মশাল। মেহজার পা নড়ছে না, সে দিশেহারা হয়ে উঠছে। কি করবে? সামনে অবশ্য ভাঙচুর শুরু হয়েছে। রাস্তায় টায়ার বিছিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেহজা যে উল্টো দিকে চলে যাবে সেই চিন্তাও মাথায় আসছে না। তবে এই মুহূর্তে তার গা গুলিয়ে আসছে। বাম পাশের রাস্তা থেকে আরও কিছু ছেলে এগিয়ে এলো, তাদের হাতেও নানান মারপিট করার সামগ্রী। দুই দল হঠাৎ করেই ঝগড়াঝাটি শুরু করে। তারপর শুরু হয় মারামারি। মেহজার চোখমুখ শুকিয়ে আসছে। শনিবার দিন, তাই এদিকের দোকানগুলোও বন্ধ। হঠাৎ কয়েকটা ছেলে তার দিকে এগিয়ে আসে। সে এবার উল্টো দিকে দৌড় লাগায়। ছেলেগুলো এবার সমান গতিতে দৌড়ায়। অর্ধেক যেতে না যেতেই তারা সামনে এসে পথ আটকায়। মেহজা কেঁদেই দিবে এমন অবস্থা। ছেলেগুলোর মধ্যে লম্বা সুঠামদেহী ছেলেটি বলল, আপু, তুমি এদিকে কেন এসেছো? বাসা কোথায়? ছেলেটার কথা শুনে মেহজার কেন যেন একটু স্বস্তি মিলল। সে বলল, রজনীগন্ধা কলোনির আমি। এদিকের রাস্তা তো ব্লক হয়ে গেছে, যেতে পারবে না। আর রজনীগন্ধা বললে না? আমাদের ভাইও ওই কলোনির। আমরা ভাইকে কল করছি, দেখি কি করা যায়। তবে তুমি ততক্ষণে বড় রাস্তায় ফিরে যাও, এদিকে এসো না। আর সাবধানে থাকবে, বড় রাস্তায়ও যে কোনো মুহূর্তে ওরা চলে আসবে। মেহজা দ্রুত গতিতে পা চালায়। বড় রাস্তায় উঠতে হবে, তাড়াতাড়ি। মেহজার পা রীতিমতো ভয়ে কাঁপছে। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে, চোখেও পানি টলমল করছে। কি হবে? গতবার তাদের ক্লাসের শ্রাবণী এমন হরতালের কবলে পড়েছিল। সেই যে শ্রাবণী তার এক চোখ হারিয়েছে, আগুনের গোলা এসে তার মুখের উপর পড়েছিল। ইস, কি যন্ত্রণাদায়ক ছিল। বড় রাস্তায় আসতেই দেখে এখানেও মোড়ের মাথায় যেমন অবস্থা ছিল তেমনই। সে কি করবে ভেবে পাচ্ছে না। অনুভূতি শূন্য হয়ে সে ঠায় দাঁড়িয়ে রইল। তখনই তার সামনে একটা মার্সিডিজ কার এসে জোরে ব্রেক কষে। সে আকস্মিক ভয়ে দুপা পিছিয়ে যায়। গাড়ির গ্লাস নামিয়ে ভেতর থেকে কেউ একজন চেঁচিয়ে ওঠে, উঠে এসো জলদি। মেহজা চকিত নয়নে সেদিকে তাকায়। দেখে ইরফান ড্রাইভিং সিটে বসে আছে। মেহজা তখনও দাঁড়িয়েই আছে। ইরফান এবার রেগে গেল। সে গাড়ি থেকে নেমে এপাশের দরজা খুলে এক প্রকার ঠেলে মেহজাকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও উঠে পড়ে। সামনের পুরনো সেই কলেজ রোড দিয়ে ধুলো উড়িয়ে সাই সাই করে ড্রাইভ করে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। মেহজা ওই রক্তিম শক্ত মুখভঙ্গির পুরুষের দিকে চেয়ে থাকে নির্নিমেষ। দুপুরের শেষ ভাগের এই রোদটা এসে দুজনের মুখেই ঝাপটা দেয়। এই সুন্দর লালচে কমলা রোদে গৌরবর্ণের ইরফানকে দেখতে এত আকর্ষণীয় লাগছিল। মেহজার চোখই সরছিল না। তবে আশ্চর্যের ব্যাপার, এখন তার ভয়ে বুক কাঁপছে না, কাঁপছে এই গম্ভীর সুদর্শন পুরুষের পাশে বসে থাকার কারণে। আজ রাস্তায় জ্যাম ছিল না। হরতাল অবরোধে মানুষের ভীতি আছে যে, তাই ইরফান গাড়ি থামায় একেবারে তাদের অ্যাপার্টমেন্টের সামনে। গাড়ি দিয়ে এখানে আসতে তাদের 7 মিনিট লেগেছে। যদি বড় রাস্তা থেকে সোজা যেত তাহলে প্রায় 2 মিনিট লাগতো। উল্টো পথে আসার কারণেই তুলনামূলক বেশি সময় লেগেছে। এই অল্প সময়টা মেহজার কাছে খুব বেশি লেগেছে। সে চাইছিল আরও আগেই চলে যেতে। ইরফানের পাশে বসে থাকতে তার বুক অতিরিক্ত মাত্রায় কাঁপছিল। ইরফান কোনো কথা বলেনি, নির্বিঘ্নে ড্রাইভ করছিল।
গাড়ি থেকে নামার পর মেহজা ইরফানকে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ইটস ওকে, টেক কেয়ার। ইরফান আবারও গাড়িতে গিয়ে বসে। মেহজা জানালার সামনে গিয়ে দাঁড়ায়, মাথাটা একটু নিচে নামিয়ে বলে, আপনি বাসায় যাবেন না? যাব, কিছু কাজ আছে। কিন্তু এখানে গ্যাঞ্জাম চলছে। সমস্যা নেই, আমি এসবে অভ্যস্ত। কিভাবে? কোনো একভাবে। ইরফান মুচকি হাসে, তারপর মেহজাকে বলে, বাসায় যাও, রেস্ট করো। আর হ্যাঁ, এসব নিয়ে চিন্তা করবে না, এসব স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। আমি জানি তুমি ভয় পাচ্ছ এখনো, তবে এখন তুমি সেফ, তাই অযথা এসব ভেবে ভয় পেয়ে অসুস্থ হওয়ার কোনো মানে হয় না। বাই দ্য ওয়ে, তোমার তো 5টায় আমাদের বাসায় যাওয়ার কথা, তাই না? না, আজ যাব না। কেন? আমার ফুপি এসেছেন, আমি তার সাথে সময় কাটাবো। এটা কোনো কারণ হলো? পড়ালেখায় এমন ফাঁকিবাজি করলে লাভের লাভ, কিছু হবে না। মেজো আপু স্ট্রিক্ট পারসন, আই থিঙ্ক সে এসব টলারেট করবে না। যেতেই হবে? আমার তো মনে হয় যাওয়া উচিত, তোমার নিজের জন্যই। তাহলে যাব। ইরফান আবারও মৃদু হাসে। মেহজার ওই হাসি অদ্ভুতভাবে খুবই ভালো লাগছে, কেমন যেন টানছে। মেহজা বাই বলে দ্রুত পা চালায়। এই লোকের আশেপাশে থাকতে এমন লাগছে কেন? কই, গতকালও তো এমন লাগেনি, বরং তাকে অপমান করায় ধরে পিটাতে মন চাইছিল। আশ্চর্য। রাতে মেহজা এক প্যাকেট ডালমুট আর একটা কোকা-কোলা নিয়ে টিভির সামনে বসে। রাতের একটা সেই কখন বেজেছে। ঘুম কি আর আজ ধরা দেবে? সমবয়সী কাজিন চমক এসেছে। চমক তার ফুফাতো বোন, তারা একই ক্লাসে, তবে কলেজ আলাদা। চমক হলি ক্রচে মেহজা ভিকারুন নিশায়। তাদের মধ্যাকার মিলবন্ধন সেই ছোটবেলা থেকে। বয়সে মেহজা চমকের 2 মাসের ছোট। চমক তাই সবসময় একটু বড় বড় ভাব ধরে। এখন তারা লেট নাইট মুভি দেখবে। অবশ্যই এই সময়ের জন্য চাহিদার মধ্যে থাকবে হরর। তো তারা ঠিক করেছে একটা হরর মুভি দেখবে। দরজা জানালা বন্ধ করে রেখেছে যাতে কেউ শব্দ না শুনতে পায়। সামনেই পরীক্ষা, এখন রাত জেগে মুভি দেখলে যে পিঠে সপাং সপাং 2 ঘা পড়বে তা ভালোই জানা আছে তাদের। সব সেট করে যখন বসলো তখন খেয়াল হলো মুড়ি নেই। স্বাভাবিকভাবে সবাই মুভি দেখতে গেলে পপকর্ন খায়, তবে মেহজা কিংবা চমক কারোরই পপকর্ন পছন্দ নয়। মেহজাকে অগত্যা বাধ্য হয়েই উঠতে হলো। সে ধিমি পায়ে এগিয়ে গেল কিচেনে। কিচেন এমন একটি জায়গা যেখানে শব্দ করতে না চাইলেও শব্দ হয়েই যায়। মেহজা শত চেষ্টা করেও পারল না সেই উটকো ঝামেলাময় শব্দটি রোধ করতে। তবে ভাগ্য প্রসন্ন বলেই এই যাত্রায় মাপ মিলেছে। সে আবারও গুটি গুটি পায়ে এসে রুমে ঢুকে দরজায় খিল দেয়। এবার মুভি টাইম। তবে আনন্দ বেশিক্ষণ টিকল না। এখন মুভি ঠিক করতে গিয়ে আরও ঝামেলা। এ বলছে এটা, তো ও বলছে ওটা, কি এক ঝামেলা। অবশেষে ঠিক করলো ইভিল আই দেখবে। এটা তুলনামূলক একটু কম ভয়ঙ্কর। অবশ্য তারা দেখেনি। মেহজাকে নিজাম বলেছিল একদিন, তুই তো ভীতু মানুষ, তুই যদি হরর দেখিস তবে আইটি দেখিস, আর নয়তো ইভিল আই। আরও কয়েকটা বলেছিল, তবে মেহজার সেদিন ভীষণ রাগ হয়েছিল। নিজাম তো অপমান করেছিল, তবে আজ তারই সাজেস্ট করা মুভি দেখছে। কপাল। আর এলইডি টিভিতে কয়েকটা মুভি ডাউনলোড করা আছে, ইভিল আইও আছে। সবগুলো রাফসান ডাউনলোড করেছে। আগে টিভি তাদের ভাড়া বাসায় যখন ছিল তখন সেটা রাফসানের রুমেই ছিল। এখন কম্পিউটার নিয়েছে রাফসান, তাই টিভি মেহজা নিয়েছে। প্রথম ভয় লাগছিল না, পরবর্তীতে ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে দুজনের। ভয়ে ভয়ে শেষটা দেখে। নিজাম মিথ্যা বলেছে, এটা ভয়ঙ্কর ছবি, অত্যন্ত মেহজাদের কাছে ভয়ঙ্কর। রাতের 3:44। মেহজা আর চমক বসে আছে বিছানায়, লাইটটা জ্বালিয়ে রেখেছে। দরজা জানালা বন্ধ আছে কিনা পুনরায় চেক করছে, তবুও ভয় কমছে না। এই অসময়ে যদি প্রকৃতির ডাক আসে তবে কেমন হয়? মেহজা চমককে বলল, এই আমার বাথরুমে যেতে হবে রে। আমারও। মেহজা চোখ বড় করে তাকালো চমকের দিকে। চমক ভ্যাবলার মতো হেসে বলল, অনেকক্ষণ আগেই ধরেছে, তবে ভয়ের চোটে সব চেপে চেপে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাচ্ছি, তুই দরজার সামনে এসে দাঁড়িয়ে থাক।
না না যাস না প্লিজ, আমি একা। থাপ্পড় দিব একটা। তুই একা, আমিও একা। আমি কি দোকলা যাচ্ছি? আমি তোর বড়, সম্মান দিয়ে কথা বল। মাত্র 2 মাসের, আমি এসব গোনায় ধরি না। শুনতে পারিস কি না সেটাতে সন্দেহ আছে। ঝগড়া করবি? তাহলে আজ রাতে তোকে ডাকবে সেই ভূতটা এসে, যেমন মিয়া বলে ডাকে। না না, যা বলছি সেটা কর, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। অবশেষে একে অন্যকে পাড়ায় দিয়ে তারা প্রাকৃতিক কার্য সম্পাদন করে এসে বিছানায় শুয়ে পড়ে। এই ভ্যাপসা গরমেও কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। বারবার তাদের মনে হচ্ছে সেই ভূতটা এলো আর পা ধরে টেনে নিয়ে গেল। কানে এখনো বাজছে একটি শব্দ, মিয়াও। রাতে আর ভালো ঘুম হলো না কারো। ভোরের দিকে চোখে ঘুম আসে। সকালবেলা উঠতে দেরি হয়, যার ফলে আর কলেজ যাওয়া হয়নি। ফুপি থাকায় আজ আর মা তাকে বকাও দেয়নি, তাই সে আর চমক সারাদিন ধেই ধেই করেছে এদিক ওদিক। সিগারেটের দিকে তার মা আর ফুপি মিলে নিজামদের বাড়ি থেকে আনা তালগুলো দিয়ে পিঠা বানায়। অনেকে অবশ্য তালের বড়া বলে। মেহুজার দায়িত্ব ছিল প্রতিবেশীর বাসায় বাসায় পৌঁছে দেওয়া সেই পিঠা, সাথে অবশ্য হেল্পার হিসেবে চমক ছিল। এদিকে আরেকটা ব্যাপার আছে, গতকাল অতিরিক্ত ডালমুট খাওয়ার ফলে মেহুজার পেট খারাপ হয়েছে, গ্যাস গ্যাস ভাব থাকে। সেই কারণে একটা পিঠাও খেতে পারেনি। তার উপর ঢেকুর তোলে কিছুক্ষণ পরপরই, যা দুর্গন্ধ। চমকের এত খারাপ অবস্থা হয়নি, সে তুলনামূলক কম খেয়েছিল, পরিমিত বলা চলে। মেহুজার এই দুরবস্থা নিয়ে সে তখন থেকে হেসে যাচ্ছে। এখন যেতে হবে ইমা ম্যামদের বাসায়। তখন যে এই 3টা বাসায় দিয়েছে, সেখানে এত অপরিচিত ছিল না সবার সাথে, কেবল তার মায়ের সাথেই সেই আন্টিদের সখ্যতা। তো মেহুজাকে বসতে বললেও সে বসেনি, চলে এসেছে। মাহিমা বেগম তো আবার মেহুজাকে কাছে পেলে সহজে ছাড়ে না। প্রথম প্রথম বিরক্ত না হলেও এখন ভারী বিরক্ত হয়। ভদ্রমহিলা তাকে এত দরদ দেখায় কেন, এসব তার মোটেও পছন্দ না। কলিং বেল 2বার বাজানোর পরই দরজা খোলা হয়। সেই বিরক্তিকর হাসনা এসে দরজা খুলেছে। এটা আরেক ন্যাওটা। মেহুজার ইচ্ছে করে এর চোখ গেলে দিতে, শুধু তাকিয়ে থাকে। ক্যাবলার মতো মুখের দিকে তাকিয়ে এই মহিলা দেখেটা কি, এই এক আজব চিড়িয়া। হাসনা একটু বেশি আদিক্ষেতা করলো তাদের ভেতরে নিতে। মেহুজা ঢুকতে চাইছিল না। যখন মাহিমা বেগম এসে বললেন ভেতরে যেতে, তখন আর না গিয়ে পারল না। এই মহিলার কথা ফেলতে আবার তার খারাপ লাগে। যতই তার বিরক্ত লাগুক, মানুষটা যে তাকে প্রকৃত অর্থে স্নেহ করে সেটা তো ভালোই বোঝে। চমকের কাছে ইরফানদের বাসা খুব ভালো লাগলো। সে মেহুজাকে ফিসফিস করে বলল, সিরিয়াসলি এত জোশ বাসা? উপরতলা আরো সুন্দর। চল না দেখি। এমন ছ্যাচড়ার মতো বিহেভ করছিস কেন? বাসা কি আর দেখিস না? দেখেছি, তবে এরকম পলিশড বাসা কেবল টিভিতেই দেখেছি, সামনাসামনি এই প্রথম। মেহুজা মুখ বাঁকায়। অবশ্য এই বাসাটা আসলেও সুন্দর। প্রথম প্রথম সেও এমন তবদা খেয়েছিল। যাই হোক, মেহুজার আসলে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে বাঁচতে ইচ্ছে করছে, কারণ তার গ্যাস কিলবিল করছে, অস্বস্তি লাগছে। মাহিমা বেগম তালের পিঠা দেখে ভীষণ খুশি হলেন, বললেন, পেঁয়াজের খুব প্রিয়। তাল আনাতে বলেছিলাম গ্রামের বাড়ি থেকে, কিন্তু বাপ বেটা দুইটাই অকর্মা, সারাদিন ব্যবসা আর রাজনীতির পেছনে ছোটে, আর কোনো দিকে তাদের হুঁশই নেই। আচ্ছা আন্টি। বসো বসো, আমি আজ ডিমের পুডিং বানিয়েছি, খেয়ে যাবে কিন্তু। না 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 আন্টি, অন্য কোনো দিন, আজকে না। কেন মা, তোমার বোনকে নিয়ে এসেছো? খালি মুখে আমি কিভাবে তোমাদের যেতে দেই? ও তো প্রথমবার এলো, কিছু একটু খেতেই হবে। না আন্টি, অন্য কোনো দিন। আমার হাতের পুডিং খেতে চাইছো না, তাই না? ছি ছি, কি বলছেন? তেমন নয়, আসলে বাসায় অনেক কাজ আছে। 10 মিনিট বসলে কিচ্ছু হবে না, আমি আসছি। শুধু পুডিংয়ের কথা বলে সাথে আরো অনেক হাবিজাবি এনে টেবিল ভরিয়ে ফেললেন। মেহুজা অনিচ্ছা সত্ত্বেও পুডিং মুখে তুলল। চমক সব কিছুই তৃপ্তি করে খাচ্ছে। তা দেখে মেহুজার ইচ্ছা করছে 2টা ঠাস করে চড় দিতে। বেয়াদব, এমনভাবে খাচ্ছে যেন জীবনেও খায়নি, অথচ এর বাপ নাকি সচিব।
তাদের আলাপের মাঝেই সেখানে ইরফান এসে উপস্থিত হলো। তার পরনে ফর্মাল স্যুট, অফিস থেকে এসেছে। মাহিমা বেগম বললেন, কে আজ যে এত তাড়াতাড়ি? বাবা নাকি কিসের হিসেবের খাতা রেখে গেছে, সেটাই নিতে এলাম। বলল তুমি নাকি চেনো, লাল রঙের। ও হ্যাঁ, সকালে নিবে বলছিল, আমি দিয়েছি তবুও ভুলে গেছে। এই লোক আমাকে জ্বালিয়ে মারলো।